সাথে কিছু কথা আছে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলি। ভাই প্রবলেমে তো আছে ও। যখন তুই আগের কথা সব ভুলেই গেছিস, তাহলে দয়া স্যারের বিষয়ে কথা বলতে তোর অসুবিধাটাই বা কোথায়? আমি তোদের দুজনকে এটা বলার জন্য ডেকেছি যে আমার আর সিদ্ধার্থর এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড। তুমি এই বিয়েটা কোনো চাপে পড়ে করছো না তো? কোন ডেটটা ফিক্স হয়েছে এঙ্গেজমেন্টের? 28 সেপ্টেম্বর। শ্রেয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি হতে পারে? এই নাও বাবা তোমার কফি। আনো আনো আনো। একদম সেই রকম যেমন তোমার পছন্দ, গরম গরম আস্তে। বাহ, আমার মেয়ের মতো কফি দুনিয়ায় কেউ বানাতে পারে না। ও তো ঠিক আছে, কিন্তু দেখো আমিও তোমাকে একটা সময় টেস্টি করে কফি বানিয়ে খাওয়াতাম। তুমি এমনিতেই টেস্টি। হ্যাঁ? আরে আমি বলতে চাইছি তুমি আজও অতটাই টেস্টি কফি বানাও। তুমি না মেয়ের সামনে যা খুশি তাই বলে যাচ্ছ। কেন, কি হয়েছে শ্রেয়া মা? তোমার কোনো প্রবলেম হচ্ছে? না বাবা, আমার কোনো প্রবলেম এই নেই। দেখো। না 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 না, তুমি বসো, আমি দেখছি। সিদ্ধার্থ, আমাকে দেখে চমকে গেলে? বাবা সিদ্ধার্থ, ভেতরে এসো। হ্যাঁ বসো, আমি তোমার জন্য না না কফি শ্রেয়া, আনছি। আমি একটু তাড়ায় আছি। আমি এই এনগেজমেন্ট কার্ডটা দেখাতে এসেছি। কেমন লাগলো ডিজাইনটা? কার্ডটা পছন্দ হয়নি? কোনো ব্যাপার না, আরেকটা করে নেবো। না না না, কার্ড তো খুব সুন্দর। চল 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 চল, এই বাংলোতে লুকিয়ে পড়ি। চল, ওদিকে নয়, এদিকে চল তাড়াতাড়ি। চল চল পালাই এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সমস্ত সোনা এই জমিতে পুঁতে দেই। আরে তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এলাকার লোকজন আমাদের দুজনের মুখ দেখে নিয়েছে, আর কালকে যদি আবার আমরা এখানে ফিরে আসি তাহলে ফেঁসে যাবো, আমরা বিপদে পড়ে যাবো। আর আমরা সোনা নিয়ে বাইরেও যেতে পারবো না, সবাই ঘুরছে। আর তুই বিপদ দেখে কবে থেকে ভয় পাস? আরে আমি বিপদ থেকে নয়, তোর বোকামিতে ভয় পাচ্ছি। দেখিস একদিন তোর এই বোকামি আমাদেরকে ডুবিয়ে ছাড়বে, বুঝলি? এই তুই বোকা কাকে বললি? হ্যাঁ হ্যাঁ, সমস্ত প্ল্যান আমি বানিয়েছি। সমস্ত প্ল্যান তুই করেছিস, তার মানে এই নয় যে জেলে যাওয়ার প্ল্যানটাও তুই করবি, বুঝলি? এমনও নয় যে আমি তোর সব কথা শুনবো, বুঝলি? সোনা এখানেই পুঁতবো, এখানেই। আচ্ছা, মুখে দেখা। আচ্ছা, ওই দিক থেকে আওয়াজ আসছে, ওই দিক থেকে আওয়াজ আসছে। ওই দিক থেকে চলো চলো চলো। এই তো দেখ দেখ দেখ, ওই তো চোর 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 চোর। আরে এটা তো কঙ্কাল। সাবধানে। কি ধরনের মানসিকতা এই খুনিদের?
খুন করে মন ভরেনি তো ছবি এঁকে চলে গেছে, তাও আবার হাড় দিয়ে। সচিন, তোমরা দুজনে একটা কাজ করো, বাড়ির ভেতরে গিয়ে খুব ভালো করে তল্লাশি করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ বস, এই দেখো, ওই পাগলটা এই ডিজাইন হাত আর পায়ের হাড় দিয়ে বানিয়েছে। এই দেখো, এটা পায়ের হাড় আর এইটা হাতের হাড়। স্যার, পায়ের হাড়গুলো আলাদা আলাদা লোকের? হ্যাঁ সারিকা, আলাদা আলাদা মানুষের। আমার মনে হচ্ছে কম করে 2জন লোককে তো খুন করা হয়েছে এখানে। স্যার। হ্যাঁ বলো বিক্রম। স্যার, এই বাকি স্কেলিটনটা পাওয়া গেছে, এগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। ও, একটা একটা করে হাড় তোলো। হ্যাঁ, প্রত্যেকটা হাড়। এই দেখো, পুরো ভালো করে দেখো তো, ঘরের মধ্যে কোনো রক্তের দাগ পাও কিনা। স্যার, হ্যাঁ স্যার, গ্রামের সবাই জানে যে 1984 সালে এই বাড়ির মালিক নিজের পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ছুটি কাটাতে। কিছুদিন পরে ওনাদের মৃত্যুর খবর এসে পৌঁছয়। পুরো ফ্যামিলি সমুদ্রে ডুবে গিয়েছিল। আচ্ছা, একটা কথা বলুন, এই ওনার মৃত্যুর পরে বাড়ির কেউ খেয়াল টেয়াল রাখে না নাকি? না স্যার, বন্ধু আর আত্মীয়রা ভাবতো এই বাড়িতে আত্মা আছে। আত্মা? আচ্ছা, আপনারা এখানে আত্মা দেখেছেন নাকি? হ্যাঁ স্যার, কিছু ছায়া দেখা যায় মাঝে মধ্যেই। হ্যাঁ, আর সেই সঙ্গে ভয়ানক সব আওয়াজ হয় স্যার। হ্যাঁ, কিরকম কিরকম আওয়াজ বলো তো? স্যার, কখনো কারোর চিৎকার করার আওয়াজ, কখনো আবার কারোর কান্নার আওয়াজ। সালুকে, এই সব হাড়গুলো দেখে মনে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে খুন হয়েছিল। এই দেখো, পেলভিক গার্ড। এই পেলভিক গার্ডটা কোনো মহিলার। হ্যাঁ বস, কিন্তু একটা বড় অদ্ভুত ব্যাপার। কি? এই সব হাড়গুলোর মধ্যে একটাও খুলির হাড় পেলাম না। হতে পারে মাথার খুলিটা অন্য কোনো জায়গায় লুকিয়ে রেখেছে বা ফেলে দিয়েছে। হতে পারে, তাই না? ময়ূর, বিক্রম, একটা কাজ করো। আচ্ছা, বাংলোর আশেপাশে এরিয়াতে ভালো করে দেখো, খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা। কোনো কোনা ছাড়বে না। স্যার। এই বাড়িটা বন্ধই থাকে? হ্যাঁ স্যার। ও, আপনারা আশেপাশে থাকেন? হ্যাঁ স্যার। এই বাড়িটাই পেয়েছিলে তোমরা? শুকিয়ে যাওয়া রক্ত, এটা কি? স্যার, স্যার, এই টেপ রেকর্ডার, এই প্রজেক্টর পেলাম। টেপ রেকর্ডার আর প্রজেক্টর, আর এই শুকনো রক্ত। তার মানে কোনো না কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে এই বাংলোতে। স্যার, হ্যাঁ, মাথার খুলি তো স্যার কোথাও পেলাম না, কিন্তু এই গাড়ির চাবিটা পেলাম। গাড়ির চাবি? দেখো কি আশ্চর্য ব্যাপার, গাড়ির চাবিটা আছে অথচ কোনো গাড়ি নেই। একটা ছেলের আর মেয়ের হাড় আছে অথচ মাথার খুলি নেই। তাহলে টোটাল রহস্যটা কি, আর কেই বা এই কাজটা করেছে? RAIMA, হাড় দিয়ে রাইমা লিখেছে স্যার। রাইমা? মনে হয় কোনো মেয়ের নাম এটা। স্যার, এটা সেই মেয়েটার নাম নয় তো যার কঙ্কাল আমরা পেয়েছি? হতে পারে স্যার, যদি ওই দুজন ছেঁচকে চোর ওদিন বাংলোতে লুকোতে না যেত তো আমরা জানতেই পারতাম না যে ওখানে দুটো লাশ পোতা আছে। আর এটাও জানতে পারতাম না যে ওখানে একটা আত্মা আছে।
জানি না কত বছর আগে এই ঘটনাটা ঘটেছে। আর আশ্চর্যের ব্যাপার এটাই যে খুনি লাশগুলোকে কবর দেয়নি, ওদের হাড় দিয়ে এই সমস্ত ডিজাইন বানিয়েছে। এই নাম লিখেছে রাইমা। এখানে আমরা অনেক কিছু পেয়েছি, ওই টেপ রেকর্ডার, প্রজেক্টর আর জামা কাপড়। এই তিনটে জিনিস দিয়ে খুনির ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারবো। বেশিক্ষণ খোলা হাওয়ায় ঘুরতে পারবে না ওই খুনি। স্যার, আমরা ওই সব জিনিসগুলো রিপেয়ারিং এর জন্য পাঠিয়ে দিয়েছি। খুব শিগগিরই জানতে পারবো যে আমাদের সন্দেহটা সঠিক কিনা। আর ওই গাড়ির চাবিটা যে আমরা পেয়েছি, কিজো গাড়ির চাবি। কিজো? আচ্ছা, তাহলে ওই কিজো কার কোম্পানির থেকে আমরা জানতে পারবো। আপনি কি আমাদের বলতে পারবেন যে এই চাবি কোন গাড়ির, আর এই গাড়িটা আপনার কাছ থেকে কে কিনেছে? নিশ্চয়ই বলতে পারবো। সবকটা ইগনিশন পয়েন্টে ফেলে দেখবো, ঝট করে জানতে পারবো। আসুন স্যার। এক মিনিট, তার আগে আপনি গ্লাভসটা পরে নিন। থ্যাংক ইউ। এটা নয় স্যার। নো। এই দেখুন স্যার, ম্যাচ হয়ে গেছে। স্যার, এটা 2009-এর কিজো এফএক্স মডেল, আর আমরা এটার প্রোডাকশন বন্ধ করে দিয়েছি। কিজো এফএক্স 2009। আপনার কোনো কাস্টমার কি রিকোয়েস্ট করেছিল এরকম চাবি বানানোর, ডুপ্লিকেট চাবি বানাতে? সেটা জানতে তো অনেকটা সময় লেগে যাবে। তাহলে ঠিক আছে, আপনি সময় নিন। ততক্ষণ আমরা এটা জানছি যে 2009-এ এই সেম মডেলের কটা গাড়ি চুরি হয়েছিল। মিলনবাবু। হ্যাঁ স্যার। কিছু হচ্ছে কি না? স্যার, আমি তো চেষ্টা করছি স্যার। না না স্যার, না না স্যার, আত্মা নয় স্যার, এ তো ভুল করে ফেডারটা উঠে গেছে স্যার। তো ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ স্যার, এটা ওই রেকর্ডারটা যেটা আপনারা নিয়ে এসেছিলেন স্যার, এখান থেকেই ওই আওয়াজ এসেছিল স্যার। কি যে স্যার, এই আত্মারা শর্টকাট মারা শুরু করে দিয়েছে। এরা নিজেদের আওয়াজ ইউজ করে না, এই টেপ রেকর্ডারের আওয়াজ রেকর্ড করে ইউজ করে। পঙ্কজ, এমনও তো হতে পারে যে ওখানে আসলে কোনো আত্মাই নেই, হয়তো কোনো লোকই এইসব খেলা খেলে চলেছে। মিলন বাবু। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এখান থেকে কি ফুটেজ পেলেন? হ্যাঁ স্যার, এক মিনিট। হ্যালো রচনা, তুমি নিচে দাঁড়িয়ে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। স্যার সরি স্যার, আমাকে একটা কাজের জন্য নিচে যেতে হবে স্যার। আপনারা এই রিমোট নিন না স্যার, আপনারা ফুটেজ দেখুন, কিন্তু স্যার একটু সাবধানে। সাবধানে কেন? কারণ স্যার এই ফুটেজ দুর্বল মানুষদের জন্য নয় স্যার। আসছি। পঙ্কজ, 13 নম্বর বাংলোর আত্মা এখানে এসে গেছে। পঙ্কজ, আমি তো প্রথমেই বলেছিলাম স্যার, এই ফুটেজ দুর্বল মানুষদের জন্য নয় স্যার।
আপনি কি এতটুকুই ফুটেজ পেয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি তো এই ফুটেজই পেয়েছিলাম। এই বা কম কি হলো? জানি না এসিপি স্যার আবার কি বলবেন এই ফুটেজ দেখে। এই তুমি জানো ভুলেও এই কথা বলবে না যে আমরা ভয় পেয়েছিলাম। স্যার, আমি তো ওনাকে ফোন করে সব বলে দিয়েছি। তাহলে আমার ধারণাই ঠিক যে খুনি ওই প্রজেক্টর দিয়ে কাউকে ভয় দেখাচ্ছিল আত্মা সেজে। স্যার, হতে পারে যে এই ফুটেজের সাথে ওই মৃতদেহগুলোর কোনো সম্পর্কই নেই। আই মিন, মানুষের মধ্যে এই গুজবটা ছড়াচ্ছে যে এই বাংলোয় আত্মা আছে। তাহলে হতে পারে এই পুরো ফুটেজটা কেউ কারোর সঙ্গে মজা করার জন্য তৈরি করেছে। না শ্রেয়া, না, এই দুটো জিনিস একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই ভয়ঙ্কর ফুটেজ ওই খুনির বিকৃত মস্তিষ্ক থেকেই বেরিয়েছে। স্যার, কাউকে ভয় দেখানো বা ইয়ার্কি করার জন্য কেউ এত কষ্ট করবে না। ফুটেজে যে আত্মা দেখা যাচ্ছে, এটাকে খুব প্রফেশনালি তৈরি করা হয়েছে, স্পেশাল এফেক্ট দিয়ে। সব শুধু ফিল্মে ইউজ করা হয়। আর এই ফুটেজটা দেখে তো মনে হচ্ছে স্যার যে খুনি স্পেশাল এফেক্ট সম্পর্কে অনেক কিছু জানে, বা হতে পারে ওই ফুটেজটা কোনো স্পেশাল এফেক্ট স্টুডিওতে বানিয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটাই হয়েছে। এই শহরে যতগুলো স্পেশাল এফেক্টস এর স্টুডিও আছে সব জায়গায় গিয়ে আমাদের খোঁজ নিতে হবে। আসুন স্যার, ইনি বলবিন্দর। ওই গাড়ির চাবিটা এনারই ছিল। কি হয়েছে স্যার? আমাকে এখানে ডেকেছেন কেন? আমরা আপনার গাড়ির চাবি পেয়েছি। কোথা থেকে স্যার? উন্নতিনগর, বাংলো নম্বর 13। অ্যাড্রেসটাকে চেনা চেনা লাগছে? না স্যার। না? রাইমা নাম আগে কোনোদিন শুনেছেন? একেবারেই নয় স্যার। কিন্তু স্যার, এর সঙ্গে আমার গাড়ির কি সম্পর্ক? আপনার গাড়ি কোথায়? স্যার, ও তো কয়েক বছর ধরেই গায়েব আছে। কবে থেকে? 5ই জুলাই 2011। আসলে আমার ট্যাক্সের বিজনেস। আমার কোম্পানির নাম হলো বলবিন্দর অ্যান্ড কোম্পানি। আমার ড্রাইভার প্রেত সেদিন গাড়ি নিয়ে কি জানি কোথায় গায়েব হয়ে গেল। তারপর থেকে আজ অব্দি ওই গাড়ির কোনো খোঁজই পাইনি স্যার। আর ওর ড্রাইভারের? হাসপাতাল থেকে ফোন এসেছিল যে ওকে ওখানে ভর্তি করা হয়েছে। আমি ওকে দেখতে গেছিলাম ওখানে। ওর অবস্থা খুব খারাপ ছিল স্যার। আগুন লেগে গিয়ে ওর গোটা শরীর পুড়ে গিয়েছিল। থাকতো কোথায় আপনার ড্রাইভার? স্যার, আজকাল ও মানসিক চিকিৎসালয়ে আছে। ও গভীর শখের মধ্যে আছে স্যার। মানসিক চিকিৎসালয়? কোন হসপিটালে আছে ও? স্যার, পুনা থেকে 50 কিলোমিটার দূরে একটা স্টেট মেডিকেল সেন্টার আছে, ওখানেই আছে ও। স্টেট মেডিকেল সেন্টার? সারিকা দেবী, কিছু জানা গেল? স্যার তো চেক করছেন, কিছু না কিছু নিশ্চয়ই জানা যাবে। ভাই, আমাকে তুমি দেখতে পাওনি? দেখতে? স্যার, আপনি তো আমায় স্বপ্নেও দেখা দেন। হ্যাঁ স্যার, আজ সকালে আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ফরেন্সিক ল্যাবে ঢুকতেই আপনি এমন কিছু ইনফরমেশন দিলেন যে সন্ধ্যেবেলায় খুনি ধরা পড়ে গেল। অভিজিৎ, তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ স্যার। স্বপ্নে আমাকে দেখেছো? হ্যাঁ স্যার। না না না, তুমি স্বপ্নে সারিকাকে দেখেছো? হ্যাঁ স্যার। না স্যার, সরি স্যার, কি বলছেন স্যার আপনি? তো বলুন ডক্টর সালুকে, এই কঙ্কালগুলো কি নিজেদের ইতিহাস জানালো? জানালো? অল্প কিছু কথা জানতে পেরেছি দা। সবচেয়ে বিশেষ কথা হচ্ছে যে এই কঙ্কাল সময়ের সাথে কিন্তু হয়নি। খুনি একে হত্যা করার পর খুব শিগগিরই কঙ্কালে পরিণত করেছে। মানে খুনি এর মাংসটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। ও মাই গড, এত খারাপ ভাবে মারা হয়েছে এনাদের। আর এই যে কঙ্কালটা আছে না, এই বিটা, এই কঙ্কালটা একজন পুরুষের। এর বয়স 30 থেকে 35 বছর আর এর উচ্চতা এই 6 ফিটের আশেপাশে। আর এই যে আপনি এই আঙুলের মধ্যে এগুলো করেছেন, এগুলো কি? হ্যাঁ, আসলে আমি এর আঙুলের মধ্যে এর কড়ার কাছে কিছু ফাটাফুটি দেখেছি। তার মানে এই লোকটা নিজের হাত দুটোকে অনেক বেশি ব্যবহার করত। হয়তো এ এমন কোনো প্রফেশনে ছিল যেখানে ওর হাত দুটোকে বেশি ব্যবহার করা হতো। হয়তো কোনো মজদুর বা কোনো আর্টিস্ট। আর এই দ্বিতীয় কঙ্কাল মহিলাটার, তার থেকে কি জানলেন? তো এই মেয়েটির বয়স প্রায় 30 বছর। এর উচ্চতা 5 ফুট 4-5 ইঞ্চি। ব্যাস, এর বেশি কিছু জানতে পারিনি। আর এই যে ড্রেসে রক্ত লেগেছিল, সেটা কি? টেস্ট করার পর জানা গেছে যে এটা রক্ত নয়, লামাইন রেড নামের একটা কেমিক্যাল, যেটার ব্যবহার সাধারণত ফিল্মস, টিভি সিরিয়ালস, নাটকেও করা হয়ে থাকে নকল রক্ত দেখানোর জন্য। তার মানে হচ্ছে যে কেউ আগের থেকে রেডি ছিল এই বাংলো নম্বর 13-তে কাউকে ভয় পাওয়ানোর জন্য। ধরা পড়ে যাবেই এই খুনিও আর ওই ভয় দেখানো লোকটাও, যদি দুজন আলাদা আলাদা লোক হয় তো। আচ্ছা ডক্টর, কতটা সময় লাগবে এটা জানার জন্য যে কঙ্কাল কত পুরনো? কিছুটা সময় লাগবে দা। তুমি তো জানো কার্বন ডেটিং এ কিছু সময় লাগে।
গুড, এবার ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। এবার জানা যাবে যে এই লোকগুলোর মৃত্যু কবে হয়েছিল। আমার মনে হচ্ছে এদের দুজনকে একসাথেই মারা হয়েছে। 36 থেকে 38 মাস আগে। মানে 3 বছর আগে। তাহলে মৃত্যুটা খুব রিসেন্টলি হয়নি। আর ওই বলবিন্দারের গাড়িটাও ওই সময় জুলাই মাসে উধাও হয়েছিল, বাংলো নম্বর 13 থেকে। স্যার, এতদিনে তো খুনি শহর ছেড়ে পালিয়ে গেছে নিশ্চয়ই। আমরা খুঁজে পাবো কি করে? পালাতে দাও, কত দূর পালাবে? সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। সিআইডি অফিসার। হ্যালো স্যার, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, যে ফুটেজটা আমরা পাঠিয়েছিলাম সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওটা চেক করেছি আমি। আর ভিডিওটা সমস্ত স্পেশাল এফেক্টস আমাদের স্টুডিওতেই হয়েছিল প্রায় 3 বছর আগে। গুড। ওই ফিল্মটার নাম কি ছিল? স্যার ফিল্মের নাম ছিল আত্মার চিৎকার। আর হ্যাঁ স্যার, ওই ফিল্মটা পুরো হয়নি। অসম্পূর্ণ ফিল্মের ফুটেজ? স্যার এই ফিল্মটা তো অসম্পূর্ণ ছিলই, এমনকি আমরা আমাদের পুরো টাকাও পাইনি। কোন ব্যানারের ফিল্ম ছিল এটা? প্রোডাকশন হাউসের নাম কি ছিল? স্যার ওরা নতুন লোক ছিল, আর এই প্রোডাকশন হাউসের নাম ছিল, 1 মিনিট, হ্যাঁ স্যার ওটার নাম ছিল ম্যাজিক মিডিয়া ওয়ার্কস। ম্যাজিক মিডিয়া ওয়ার্কস। এবার তো এরাই বলতে পারবে যে এই আত্মার চিৎকার মানুষ শুনতে পায়নি কেন। প্রীতের অবস্থাও গত 3 বছরে তেমন উন্নতি হয়নি। সেই সময়ও একটা মেয়ের আত্মার সম্বন্ধে বলেছিল, আর সেটা আজও বলে। স্যার মেয়েটার আত্মা? আচ্ছা, গত 3 বছর ধরে প্রীতের সঙ্গে যারা দেখা করতে এসেছিল তাদের লিস্ট আমার চাই। হ্যাঁ, এটাই তো আশ্চর্যের কথা স্যার। গত 3 বছরে কেউই ওনার সাথে দেখা করেনি, শুধুমাত্র বলবিন্দার ছাড়া। তিনিই ওর সমস্ত খরচ বহন করছেন। বলবিন্দার? হ্যাঁ স্যার। ওকে। প্রেত, এনারা সিআইডি অফিসার। ইনি তোমার সাথে কিছু কথা বলতে চান। সিআইডি? সিআইডি মানে কি? সিআইডির মানে হলো বন্ধু। আর প্রীত, বন্ধু কাদের বলা হয়? যে নিজের সুখ দুঃখ অন্য বন্ধুর সঙ্গে ভাগ করে নেয়, তাই না? আর আমরা সবাই তোমার বন্ধু। তাহলে এখন তুমি আমাদেরকে তোমার সুখ দুঃখের কথা বলবে, বলবে তো? ঠিক আছে বন্ধু। দেখো প্রীত, আমরা কিছু তোমাকে বলবো, কিছু প্রশ্ন করব, সব ব্যাপারে তুমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দেবে। মনে করে দেখো, জুলাই মাস, আজ থেকে 3 বছর আগে তুমি ওই রাতে 13 নম্বর বাংলোতে গিয়েছিলে দুজনকে তোমার গাড়িতে নিয়ে। জুলাই? হ্যাঁ। 3 বছর আগে বাংলো নম্বর 13? বাংলো নম্বর 13। কি হয়েছিল ওখানে? তুমি আমার বন্ধু না, তুমি আমার বন্ধু না। রাইমা নিশ্চয়ই পাঠিয়েছে তোমায়, না? আমার মারার জন্য রাইমা পাঠিয়েছে, না? না না, আমাদের রাইমা পাঠায়নি। আমরা বন্ধু তো তোমার। হ্যাঁ ঠিক বলছো। একদম ঠিক। রাইমা আমাদের তোমার এখানে পাঠায়নি। এবার বলো, কি হয়েছিল ওই রাতে ওই বাংলোতে? হ্যাঁ, 13 নম্বর বাংলো। একজন পুরুষ আর মহিলা আমায় টাকা দিয়েছিল ওকে নিয়ে যাওয়ার জন্য ওখানে। কি? রাইমা চিৎকার করছে, রাইমা চিৎকার করছে আমার মারার জন্য। ও প্রতিশোধ নিতে চায়। ও দেখো রাইমা পিছনে। ও এখন কথা বলার অবস্থায় নেই। আই এম সরি। না ডক্টর, আর 2 মিনিট কথা। সরি, আপনাদের কেসের জন্য আমার পেশেন্টের জীবন বিপদের দিকে ঠেলে দিতে পারি না। প্লিজ কোঅপারেট করুন। ঠিক আছে, চলো। অভিজিৎ, একটা কথা কিন্তু পরিষ্কার যে ওই রাতে প্রীত বাংলো নম্বর 13-তে একটা ছেলে আর মেয়েকে নিয়ে গিয়েছিল। আর আমরা যে কঙ্কালটা পেয়েছিলাম হয়তো ওই ছেলেটার আর মেয়েটার। হ্যাঁ স্যার, এই আত্মার ড্রামা করে ওদের ভয় দেখিয়ে মেরে ফেলে আর ধর থেকে মাথাটা আলাদা করে যাতে চিনতে না পারা যায়। স্যার এই প্রীত বারবার রাইমার কথা কেন বলছে? রাইমা বেঁচে নেই তো? এই ব্যাপারটা তো খবর নিতেই হবে যে প্রীতের কথা কতটা সত্যি আর কতটা ভুল। কিন্তু একটা কথা পরিষ্কার, ওই রাইমার সঙ্গে এই কেসের কিছু না কিছু সম্পর্ক আছে। ওই রাইমার জীবনপঞ্জি খুঁজে বের করো। রাইমা।
ফুটেজ আপনি যে বাংলো থেকে পেয়েছেন সেখানে খুন হয়েছে? একদম ঠিক, দুটো খুন। তাছাড়া এই ফিল্মের ফুটেজটা আপনাদেরই, তাই না? হ্যাঁ স্যার, কি বলবো স্যার, খুবই ভয়ঙ্কর ফিল্ম ছিল। 10 দিন শুট করেছিলাম, তারপর ফিল্ম বন্ধ হয়ে গেল। আর বন্ধ হয়ে যাওয়ার পরে এই ফিল্মের সমস্ত সত্য ম্যাজিক মিডিয়া ওয়ার্কসের কাছে চলে আসে, তাই তো? আমি ভুল না বললে, তাই না মিস্টার অলোক? এইরকম ফুটেজ তো আমাদের কাছে অনেকগুলোই আছে। এখন কে জানে কি করে এই ফুটেজটা ওর হাতে চলে গেল। মানে আপনিও মানছেন যে এই ফুটেজটা ভুল হাতে চলে গেছে? যার ভুল ব্যবহার করে সে দুটো খুন করেছে। মনে হচ্ছে বাইরের কেউ হবে। কিন্তু আপনার মনে হয় না যে কোনো ভেতরের লোকও হতে পারে? কারণ এই ধরনের কাজ করার ক্ষেত্রে ভেতরের লোকেদেরই সব থেকে সুবিধে হয়ে থাকে। তাছাড়া এই ফিল্মটাতে আপনারা কে কি কাজ করছিলেন? সুনীল রাইটার ছিল, অলোক ডিরেক্টর, আর মৃণাল কস্টিউম ডিজাইনার। আর আপনি প্রোডিউসার, রাইট? হ্যাঁ। আপনাদের মধ্যে কেউ রাইমাকে চেনেন? রাইমা আমাদের ফিল্মের হিরোইন ছিল, কিন্তু স্যার আপনারা কি করে রাইমার ব্যাপারে জানেন? আপনি একটা কাজ করুন মিস্টার অলোক, আপনি আপনার ফিল্মের হিরোইন রাইমাকে এখানে ডেকে পাঠান। আসলে অ্যাকচুয়ালি কয়েক বছর আগে রাইমা একটা দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে? আচ্ছা, রাইমার কোনো ছবি বা ফটো? মৃণাল, ফটো নিয়ে এসো। হ্যাঁ স্যার। এক মিনিট, এক্ষুনি আপনি বললেন যে ও পুড়ে মারা গেছে, কিন্তু কিভাবে? বেশি কিছু তো আমরা জানি না, কারণ ওর সাথে আমাদের একটু ঝামেলা হয়ে গিয়েছিল। আর সেটা কেন? আর ওটা অ্যাকচুয়ালি রাইমাকে আমরা আমাদের ফিল্মে হিরোইন করব বলেছিলাম, পরে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করি আর স্মৃতিকে হিরোইন হিসেবে কাস্ট করি। তুমি আমার জায়গায় এই টিকটিকটাকে হিরোইন বানাতে চাও? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাইমা, ভদ্রভাবে কথা বলো। আমি তোমাকে বলেছি না পরের ফিল্মে তোমাকে হিরোইন বানাবো? এই ফিল্মে তোমার থেকে স্মৃতি ভালো কাজ করবে। আচ্ছা, তাহলে এই কথাটা আগে ভাবনি কেন যখন আমাকে ফাইনাল করেছিলে? এটা ফিল্ম ইন্ডাস্ট্রি রাইমা, এখানে কার ভাগ্য কিভাবে ফিরে যায় কেউ বলতে পারে না। এই ফিল্মটা আমার ভাগ্যে ছিল, আমি পেয়ে গেছি। অপেক্ষা করো, শুধু অপেক্ষা। একদিন তোমার জীবন এমন দিশায় যাবে যা শেষ হবে একটা গভীর খাদে গিয়ে। বুঝেছো তুমি? কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখালাম ভয়। রাইমা শোনো, রাইমা। সূর্য গেছিল রাইমার সঙ্গে কথা বলতে, কিন্তু কোনো লাভ হয়নি। 1 সপ্তাহ বাদে খবর এলো যে এমজে স্টুডিওতে আগুন লেগে গেছে আর রাইমা তাতে মারা গেছে। আমার খুবই খারাপ লাগে। রাইমা যদি আমাদের ফিল্মে কাজ করতো তবে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না আর আজ ও বেঁচে থাকতো। অলোকবাবু, আপনি একটা কাজ করুন, আপনি আপনার ফিল্মের নতুন হিরোইন স্মৃতি তাকে এখানে ডেকে পাঠান। আমি ওকে কল করেছিলাম, কিন্তু ফোনটা লাগলো না। আর আর্ট ডিরেক্টর বিরাজেরও ফোনটাকে ডেড বলছিল। এই বিরাজ আর স্মৃতির সঙ্গে দেখা করতে হবে। স্যার, এই সেই ফটোগুলো। এই হচ্ছে রাইমা। রাইমা স্মৃতিকে হুমকি দিয়েছিল, তারপরে রাইমা আপনি মারা গেল। তাহলে এই খুনটা কে করছে? এর উত্তর তো এখন বিরাজ আর স্মৃতির সঙ্গে দেখা করে জানতে পারা যাবে। আমি খোঁজ নিয়েছি, এই বিরাজ আর স্মৃতি আগেই এই প্রোডাকশন হাউসে কাজ করেছে। গুড নিখিল, ওকে জিজ্ঞেস করা যাক। আরে শুনুন দাদা। হ্যাঁ, এই বিরাজ কাঙ্কার আর্ট ডিরেক্টর, অনেক টিভিতে আর ফিল্মে সেট লাগিয়েছেন উনি। একে চেনেন আপনি? না স্যার, আমি জানি না। চলো আগে, আচ্ছা সামনে গিয়ে দেখা যাক। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার। হ্যাঁ, আপনারা বিরাজ শঙ্করকে চেনেন? বিরাজ শঙ্কর? হ্যাঁ স্যার, আমি চিনি। বেচারা ঋণে ডুবেছিল একদম। তারপর জানি না কি হয়েছে ওর কোনো অ্যাড্রেস বা কোনো ঠিকানা? স্যার, সে ব্যাপারে বিশেষ কিছু তো জানি না, তবে ওনার অফিস আন্ধেরিতে। আচ্ছা, এই ছবিটাকে ভালো করে দেখুন। এর নাম স্মৃতি, এই ফিল্মে কাজ করে। চেনেন আপনি? হ্যাঁ স্যার, এর ফার্স্ট ফিল্মটা বন্ধ হয়ে যাওয়ার পরে আরেকজন প্রোডিউসার রিলঞ্চ করানোর চেষ্টা করেছিল, কিন্তু স্যার এ জানি না কেন, হয়তো ভাগ্যচক্রে 3 বছর আগে আমেরিকা চলে যায় আর তারপরে এখনো অবধি ফিরেই আসেনি। এই স্মৃতির কোনো ঠিকানা যেখানে ওর সঙ্গে দেখা করা যেতে পারে? আমরা তো জানি না, কিন্তু ওই এজেন্সির কাছে এর পুরো অ্যাড্রেসটা থাকবে, যেখানে ও চমৎকার ওয়াশিং পাউডারের অ্যাড করেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই অ্যাড এজেন্সির থেকে
স্মৃতির বাড়ির অ্যাড্রেসটা বের করতে হবে। পুলিশের রিপোর্ট অনুযায়ী রাইমা এই এমজি স্টুডিওতেই মারা গেছে। জানি না সেটা, কিন্তু এই ব্যাপারটা অত সোজা নয় যতটা মনে হচ্ছে। যেরকম ফাইলে লেখা রয়েছে, স্টুডিওতে আগুন লেগেছিল রাত 2টোর সময়। এই রাইমা রাত 2টোর সময় স্টুডিওতে কি করতে এসেছিল, যখন এখানে শুটিংই চলছিল না? ঠিক কথা সচিন, কিন্তু একটা কথা যেটা আমার মাথা থেকে বেরোচ্ছে না, সেটা এটাই যে এখানে রাত্রি 2টোয় আগুন লাগলো, তাহলে সকাল 5টা পর্যন্ত কেউ জানতে পারলো না কেন? আর রিপোর্ট অনুযায়ী এখানে আগুন 5টায় লেগেছে। যে পুলিশের লোকজন এই কেসটা তদন্ত করেছিল তারা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে, সেই জন্যই কেসের 2 মাস পর তাদের ট্রান্সফার বদলি হয়ে যায়। হতে পারে নিখিল, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে রিপোর্ট অনুযায়ী এখানে রাইমার একটা হাড়ও পাওয়া যায়নি। আগুন এতটাই ভয়ানক ছিল। কিন্তু স্টুডিওটা দেখে মনে হচ্ছে না যে আগুনটা এত ভয়ানক ছিল যে জ্বলন্ত মানুষের সমস্ত কিছু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তার চেয়েও বড় কথা হলো এই স্টুডিওটাকে ইউজ করা হতো না, এখানে কোনো শুটিংও হচ্ছিল না, তাহলে রাইমা এখানে কেন আসতে যাবে? সেটার খোঁজ তো আমরা তখনই পাবো যখন এই স্টুডিওটাকে ভালো করে সার্চ করব। দেখা যাক কি পাওয়া যায়। এই দেখো, পুড়ে যাওয়া গান। হ্যাঁ, এটা তো পুরো গলে গেছে। মনে হচ্ছে ইন্সপেক্টররা নিজেদের কাজটা ঠিক করে করেননি, খেয়াল করেননি এটাকে। এটাও হতে পারে যে রাইমা এই গানটা কাউকে মারার উদ্দেশ্যে নিয়ে এসেছিল, বা এটাও হতে পারে যে কেউ রাইমাকে মারার জন্য এটা এনেছিল। এটাও পসিবিলিটি আছে। নিশ্চয়ই কিছু আছে এখানে। দেখা যাক আর কি পাওয়া যায়। স্যার, কঙ্কাল। এই 1 মিনিট নিখিল, সাবধানে সাবধানে সাবধানে। করেন, শিটটা নিয়ে এসো। আরো একটা কঙ্কাল। সেটাও পুরোপুরি পোড়া অবস্থায়। বস, এর পেলভিক গার্ড থেকে জানা যাচ্ছে যে কঙ্কালটি একটি মেয়ের। স্যার, কোথাও এই কঙ্কালটা রাইমার নয় তো? আর এটার হাইট 5 ফুট 6 ইঞ্চি। আর রাইমার হাইট 5 ফুট 3 ইঞ্চি। এটা থেকে এটা পরিষ্কার যে এই কঙ্কালটা রাইমার নয়, বরং অন্য কারুর। কেসটা সমাধান হওয়ার বদলে আরো যেন জটিল হয়ে যাচ্ছে। আর একটা কথা, আমরা এখান থেকে একটা পোড়া বন্দুক পেয়েছি ঠিক কথা, কিন্তু এই মেয়েটির মৃত্যু বন্দুকের গুলি দিয়ে হয়নি। এই মেয়েটির মৃত্যু পুড়ে যাওয়ার কারণেই হয়েছে। দেখো, খোঁজো আর কিছু পাও কিনা। স্যার, এই দেখুন স্যার, চুল। চুল? ও স্যার, এটা তো কোনো মেয়ের চুল মনে হচ্ছে। হয়তো যে মারা গেছে তার, না হলে রাইমার। এটা কার চুল সেটা ডিএনএ টেস্ট করলে বোঝা। স্যার, ও হলো অরুণ, বিরাজবাবুর শপের ইনচার্জ। বলুন, আপনারা কিছু বানাতে চান? আগে হ্যাঁ, হাতকড়া বানাতে চাই। হাতকড়া? আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, আসলে নিজের তৈরি করা হাতকড়া নিজের হাতে পড়লে দুঃখটা একটু কম হবে। এবার বুঝতে পারলাম, এত বছর পর আপনাদের সেই ধার নেওয়া টাকার কথা মনে পড়লো। ধার নেওয়া টাকা? হ্যাঁ, সেই জন্যই তো আপনি ওকে খুঁজছেন, কারণ ও লোকের থেকে নেওয়া টাকা শোধ করেনি। না ম্যাডাম, আমাদের এখানে আসার উদ্দেশ্য একটু আলাদা। বিরাজকে ডাকুন। কোথায় সে? সেটা তো কেউই জানে না। সমস্ত পাওনাদারের জ্বালায় আজ থেকে 3 বছর আগে জুলাই মাসের কোনো একটা দিনে কে জানে কোথায় হারিয়ে গেল। 3 বছর আগে? 5ই জুলাই 3 বছর আগে। স্যার, আমার মনে হয় এই বিরাজের পালিয়ে যাওয়ার কারণ ধার নয়, অন্য কিছু। আর তার কোনো না কোনো সম্পর্ক ওই কঙ্কালগুলোর সঙ্গে রয়েছে। আমার তো মনে হচ্ছে ওই কঙ্কালগুলোর মধ্যে একটা বিরাজের। মনে আছে সালুকে স্যার বললেন?
পুরুষ কঙ্কালটা কোনো শ্রমিক বা আর্টিস্টের যে নিজের হাত দিয়ে অনেক কাজ করেছে। আর হতে পারে স্যার ওই দ্বিতীয় কঙ্কালটা স্মৃতির। আচ্ছা, বিরাজের ফ্যামিলি কোথায় থাকে? স্যার যতদূর আমি জানি ওনার পরিবারে আর কেউই নেই। বিরাজ একাই থাকতো? হ্যাঁ স্যার। যদি কিছু পাওয়া যেত ডিএনএ টেস্টের জন্য তো কঙ্কালের রহস্যটা জানা যেত। এই সমস্ত পেন্টিং ওনার না? হ্যাঁ স্যার। একটু দেখো তো। স্যার, থাম্বপ্রিন্ট। এটা বিরাজের? হ্যাঁ স্যার। আর শুধু থাম্বপ্রিন্টটাই নয়, এই পুরো পেন্টিংটাই স্যার নিজের আঙুল দিয়ে বানিয়েছিলেন। এইসব ফিঙ্গারপ্রিন্ট এটাই যথেষ্ট ডিএনএ টেস্ট করার জন্য। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আপনারাই ফোন করেছিলেন না? একদম ঠিক। আসলে ব্যাপারটা হলো যে আমরা স্মৃতির ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞাসা করুন, কে জানতে চাইছেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন স্মৃতি জীবনে আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই? না, ওর বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। ও ছোট ছিল, আমি ওর ঠাকুমা। আমি ওকে খুব আদর দিয়ে বড় করেছি। আচ্ছা, স্মৃতি হঠাৎ করে নিজের ফিল্মের ক্যারিয়ার ছেড়ে দিয়ে আমেরিকা কেন চলে গেল? ও কখনোই কাউকে কিছু বলতো না, সব সময় নিজের ইচ্ছে মতোই চলতো। ওই দিনই ওর ম্যানেজারের ফোন এসেছিল। উনি বলেছিলেন ম্যাডামকে বিজ্ঞাপনের শুটিং এর জন্য আমেরিকা যেতে হবে। আমি ওর ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম যে কবে ফিরে আসবে ও, তো উনি বলেছিলেন 3-4 দিনের মধ্যে। তারপরে 3 বছর হয়ে গেল, ফিরল না। ওর কোনো খোঁজ পাইনি, কোনো রকম খোঁজ না। কবেকার কথা এটা? আপনার কিছু মনে পড়ে? কি করে বলবো? 5ই জুলাই, 3 বছর আগে। স্যার ওই কঙ্কালটাও 3 বছর পুরনো স্যার। আচ্ছা ওটাও স্যার, অন্তত পক্ষে এটা তো খোঁজ নিন, আমার বাচ্চাটার সঙ্গে কি হয়েছিল, ওই পৃথিবীতে বেঁচে আছে কি নেই। যতদিন না আমি কোনো খোঁজ খবর পাচ্ছি, ততদিন না আমি বাঁচতে পারছি না মরেতে। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি যে সত্যিটা কি এটা আমরা খুঁজে বের করব। প্লিজ আপনি সাবধানে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ ডক্টর সালুকে, ডিএনএ রিপোর্ট এসে গেছে। পেইন্টিং এর উপর যে শুকনো লালাটা পাওয়া গেছে, ওই লালাটা এই কথা বলছে যে এই পুরুষের যে কঙ্কালটা সেটা বিরাজেরই। আর আমরা স্মৃতির ঠাকুমারও ডিএনএ টেস্ট করেছি, আর এটা থেকে নিশ্চিত হয়েছি যে 13 নম্বর বাড়িতে যে কঙ্কালটা পাওয়া গেছে ওটা স্মৃতিরই। এই আশঙ্কা তো আমরা আগেই করেছিলাম, কিন্তু এই কেসে আমাদের হেল্প করবে এই 3 নম্বর কঙ্কাল, যেটা এমজি স্টুডিওতে পোড়া অবস্থায় পেয়েছিলাম। এই কঙ্কাল থেকে কিছু জানলেন? হ্যাঁ, এই পুড়ে যাওয়া মেয়েটির কঙ্কাল, বিরাজের কঙ্কাল আর স্মৃতির কঙ্কাল এই দুজনের থেকে অনেক পুরনো। আর এটা জানা গেছে যে এই মেয়েটার সিগারেট আর তামাক খাওয়ার একটা খারাপ অভ্যাস ছিল, কারণ এর চোয়াল থেকে আমরা তামাকের কিছু অংশ পেয়েছি। আর ওই চুলটা এই পুড়ে যাওয়া মেয়েটারই? না, ওই চুলটা এই পুড়ে যাওয়া মেয়েটারও নয়, আর না স্মৃতির। স্যার, এই চুলটা আবার রাইমার নয় তো? স্যার, এই কেসের সন্দেহটা ঘুরে ফিরে রাইমার উপরই এসে আটকে যাচ্ছে। এটা খুঁজে বের করতে হবে যে রাইমার সঙ্গে ঠিক কি হয়েছিল। যেরকমটা আপনারা দেখছেন, সিআইডি আরো একবার এক অপরাধীকে ধরে আরো একটা ব্যাপার প্রমাণ করে দিল যে সিআইডির নজরে এড়িয়ে কোনো অপরাধী কোনোদিন পালাতে পারেনি। এবারে ধরা পড়েছে বাংলো নম্বর 13 এর মূল অভিযুক্ত খুনি রাইমা। স্যার, ব্যাপারটা কি সত্যি যে একটা চুলের সূত্র ধরে আপনারা রাইমা পর্যন্ত পৌঁছেছেন? দেখুন, এই মুহূর্তে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। খুব শিগগিরই আমরা প্রেস কনফারেন্স ডাকবো, তখন আমরা আপনাদের ডিটেলস বলবো, ঠিক আছে? আমাদের কথা কেন ধরো ওকে! এবার খুনি ধরা পড়ে।
ব্যাস, অনেক হয়েছে, এবার আর কিছু হবে না। বাইরে চলে এসো। এই কাহিনীটা এই ঘর থেকেই শুরু হয়েছিল, আর শেষও এই ঘরেই হবে, আজই। লুকিয়ে থেকে লাভ নেই, বাইরে চলে এসো। শুনতে পাচ্ছ? অনেক হয়েছে নকল রাইমার সাজার নাটক, বাইরে এসো। কাম অন, মুভ। তুমি কে? সিআইডি অফিসার পুরবি। সিআইডি? আমি আর রাইমা একে অপরকে খুব ভালোবাসতাম। এই জন্য যখন হিরোইনের রোলটা রাইমার জায়গায় স্মৃতিকে দেওয়া হলো, আর তখন তোমার দুটো কান দিয়ে ধোঁয়া বেরোলো। হ্যাঁ, আমি স্মৃতিকে শিক্ষা দিতে চাইছিলাম, সেই জন্য আমি ওর অতীত নিয়ে রিসার্চ শুরু করি। রাইমা জানতে পেরেছিল যে অ্যাক্টর হওয়ার আগে স্মৃতি ড্রাগসের কারবারে যুক্ত ছিল। ও, তাই রাইমা স্মৃতিকে ব্ল্যাকমেইল করা শুরু করে দিল কি? স্মৃতির মনে হয়েছিল ওর ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, ওর রিলঞ্চিং এর আশা শেষ হয়ে যাবে। সেই জন্য ও আর ওর বয়ফ্রেন্ড বিরাজ একটা খুনিকে রাইমা সুপারি দিয়েছিল। সৌভাগ্যের বিষয় যে ওই খুনির গুলিতে রাইমা মরেনি, উল্টে ওই খুনি নিজেই আগুনে পুড়ে মারা যায়। বিরাজ, স্মৃতি, কোথায় তোমরা দুজন? কে তুমি? জিয়া। জিয়া? কোন জিয়া? আর এই দরজাটা কেন বন্ধ করলে? যাতে তোমায় একা একটা উপহার দিতে পারি। হ্যাঁ? স্মৃতি আর বিরাজকে ব্ল্যাকমেইল করার উপহার। হ্যাঁ? কি করছো তুমি? শুনেছি আগুনে পুড়ে মরতে নাকি খুব কষ্ট হয়। আগুন? ছেড়ে দাও আমাকে, প্লিজ, গুলি চালিও না। মৃত্যুর থেকে বেঁচে কোথায় পালাচ্ছ? মৃত্যুর থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, গুলি চালিও না, প্লিজ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। শেষ কোনো ইচ্ছা? না! রাইমা, রাইমা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এবার তোমাদের দুজনকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। ইটস আ ফাইনাল গুড বাই। আর রাইমা, ওর কি হলো? পাথরের মতো হয়ে গেল। তখনই আমি ঠিক করি এবার আমার জীবনের একটাই লক্ষ্য হবে, স্মৃতি আর বিরাজকে বরবাদ করা। আমি ওদের বিশ্বাস করিয়েছিলাম যে রাইমা বেঁচে আছে, সেই জন্যই ওরা এখানে এসেছিল ওই ড্রাইভারকে নিয়ে যে এমজে স্টুডিওতে আগুন লাগিয়েছিল। আর তারপর থেকে তুমি ওকে ভয় দেখাতে শুরু করলে। ওর মনে এমন একটা ধারণা গেঁথে দিলে যে এখানে এখনো রাইমা আছে, যে ওর থেকে প্রতিশোধ নিতে চায়। হ্যাঁ, আর তারপর ওদের মেরেছি। আর ওদের মাথা কেটে নিজের সঙ্গে নিয়ে গেলে, যাতে ওদের লাশটা কেউ কোনোদিন খুঁজে পেলেও ওদের কেউ চিনতে না পারে। তুমি একটি বোকা, সত্যিই বোকা। যদি আইনের সাহায্য নিতে ওদের দুজনের ওরকমই শাস্তি হতো, কিন্তু না, আইনকে তুমি নিজের হাতে নিয়েছিলে, ওদের দুজনকে নৃশংসভাবে মেরেছো। আর রাইমা, ওর কি হবে?
একবারও ভেবে দেখেছিলে? রাইমার কৃতকর্মের শাস্তি তো আইনই দেবে, কিন্তু তোমার বিচার তো হয়েই আছে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। গুড মর্নিং। হাই। হাই। গুড মর্নিং। আরে এসব কি নিয়ে এসেছো? স্যার, এতে আপনাদের সবার জন্য মিষ্টি আছে আর আমার এঙ্গেজমেন্টের কার্ড। তারিখ কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ স্যার, 28 সেপ্টেম্বর। আচ্ছা, 2 সপ্তাহ পরেই তাহলে। খুব তাড়াতাড়ি সব রেডি করতে হবে তো। স্যার, বেশি কিছু রেডি করার নেই। সিদ্ধার্থ আমারই মতো একটা ছোটখাটো ফাংশন চাইছে। এটা তো খুব আনন্দের খবর। কনগ্রাচুলেশন শ্রেয়া। থ্যাংক ইউ স্যার। চলো এবার মিষ্টি মুখ করাও। হ্যাঁ স্যার। এটা তো খুব ভালো খেতে। ও স্যার, আপনিও নিন না। থ্যাংক ইউ স্যার। নাও ফ্রেডি, মিষ্টি খাও। না থাক, মিষ্টি খাওয়ার এখন আমার মুড নেই। আরে ফ্রেডি, একটা লাড্ডু খেলে কিচ্ছু হবে না, নাও না। স্যার প্লিজ। এই না হলে ফ্রেডি, পুরবি তুমিও নাও শ্রেয়া। না স্যার, থ্যাংক ইউ, কিন্তু আপনারা সবাই অবশ্যই আসবেন। এটা আবার একটা বলার বিষয় শ্রেয়া, আমরা নিশ্চয়ই আসবো, তাই না স্যার? স্যার, আপনি আসবেন তো? হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো।